হরিদ্বার মানে শ্রী হরির কাছে পৌঁছানোর দ্বার, যে স্থানের গুরুত্ব হিন্দু শাস্ত্রে প্রচুর। এই সেই স্থান যেখানে মা গঙ্গা সমতলে অবতরণ করেন। এখানেই প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়, আর গঙ্গারতি সেটা তো কেউ ভুলতেই পারবে না। এই সমস্ত কারণেই হরিদ্বার তীর্থযাত্রীদের কাছে খুবই জনপ্রিয় স্থান, আর অবশ্যই বাঙালির কাছেও। তাই দেবভূমি যাত্রা করার আগে চলুন আপনাকে এক দারুণ ট্রেন যাত্রা করাই হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত। দিনটা ছিল 27 এপ্রিল 2025। আবার তৈরি হচ্ছিলাম আরেকটা ট্যুরের জন্য। তাই জুতো বেঁধে ব্যাগ পিঠে তুলে একান্ত আর ল্যাকটাকে আদর করে বাড়ির সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম 12 দিনের জন্য। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি আমার শহর বালিতে। এখান থেকেই ব্লগ শুরু করছি। এবারে আমাদের গন্তব্য মহাদেবের কাছে। তো চলুন শুরু করি কেদারনাথ যাত্রা 2025। গত বছর অর্পিতা রেজিস্ট্রেশন কমপ্লিট করেও যেতে পারেনি, তাই এবছর অর্পিতাকে সঙ্গে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার দেখা মহাদেবের কি ইচ্ছা। ভাগ্যিস টেকনোলজি এত উন্নত, না হলে কিন্তু টিকিট কাউন্টারের অত ভিড় উপেক্ষা করে আর এই শর্ট টাইমে বেরিয়ে ট্রেন ধরা কিন্তু সম্ভবপর ছিল না। ইউটিএসের অনেক কৃতিত্ব আজকে আমাদের ট্রেন পাওয়ার পেছনে। এটাই কিন্তু হচ্ছে ধৈর্যের পরীক্ষা। হাওড়া স্টেশনের আউটার। কপাল ভালো থাকলে 1 মিনিট, আর কপাল খারাপ থাকলে 10 মিনিট সময় কম পড়ে যাবে আপনার জন্য। 13 মিনিট ওয়েটিং পিরিয়ড, তারপর ট্রেন সিগন্যাল পেলো। এবারে আরও একটা সিগন্যাল আছে প্ল্যাটফর্ম আউটারে, সেটা কখন পায় দেখা যাক। বালি থেকে হাওড়া অবধি 9 কিলোমিটারের যাত্রা সমাপ্ত করলাম। তবে এখানেই শেষ নয়, আরও 1536 কিলোমিটারের যাত্রাপথ বাকি। আর সেটা সম্পন্ন করার জন্যই পৌঁছে গেলাম 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের অপেক্ষায়। ঘড়িতে এখন 12টা 43। এখন অ্যানাউন্সমেন্ট করলো যে কুম্ভ এক্সপ্রেসের ডাউন রেক আসতে দেরি হওয়ার জন্য গাড়ি ছাড়তে কিছুক্ষণ দেরি হবে। ম্যানেজমেন্ট কিন্তু ইন্ডিয়ান রেল যত দিন যাচ্ছে, আমি যদিও বলছি বলতে খারাপ লাগছে, ভারতীয় রেল আমাদের গর্ব, বাট ম্যানেজমেন্ট কিন্তু দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু অন্যান্য সময়ে প্যাসেঞ্জারদের আগে থেকে জানিয়ে দিলে তাহলে এই প্যাসেঞ্জার হ্যারাসমেন্টটা কিন্তু হতো না। দেখুন, অসংখ্য লোকেরা জেনারেল ক্লাসে যাত্রা করবে বলে লাইনে দাঁড়িয়ে আছে। আর ফাইনালি 1:30 আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে বেলা 1:30টার সময় ঢুকেছে 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। গাড়ি ছাড়ার কথা ছিল 1টার সময়। যাই হোক, আগের বারও আমি বলেছি, এবার আমি আবার বলছি যে ডিসেম্বর 2023-এর পর থেকে এই গাড়ি কিন্তু এলএইচবি রেক হয়েছে। আগে আইটিএফ রেক ছিল, এবার এলএইচবি রেক কেন বলা হয়? এলএইচবি রেকের ফুল নাম হচ্ছে লিঙ্ক হফম্যান বুশ রেক। এর সুবিধা হচ্ছে এই গাড়ি যখন কোনো কারণে অ্যাক্সিডেন্ট যদি কখনো করে, তাহলে একটা কোচ যাতে আরেকটা কোচের উপর উঠে না যায় সেই রকম প্রযুক্তি কিন্তু এই কোচে আছে। আর নেক্সট যেটা, এর যে মেটাল দিয়ে তৈরি সেটা কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থাযুক্ত, আগুন এক্ষেত্রে এই কোচে কিন্তু খুব সহজে লাগবে না। এছাড়াও এর কুলিং সিস্টেম খুব ভালো, স্যানিটেশন ব্যবস্থা খুব ভালো। ঘড়িতে কাটায় 1:50, নির্ধারিত সময় থেকে 50 মিনিট বিলম্বে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলো 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।
আজকের যাত্রাপথে আমি যখন টিকিট কাটি তখন কিন্তু আমাদের টিকিট ওয়েটিং ছিল। যাই হোক, পরবর্তীকালে কাল রাত্রি অবধি ছিল আরএসি 5-6। আজকে যখন ফাইনাল চার্ট বেরিয়েছে তখন আমারটা কনফার্ম হয়েছে B272, আর অর্পিতারটা কিন্তু আরএসি। তো অর্পিতাকে বললাম তুমি ওখানে চলে যাও, আমি এখানে শেয়ার করেই চলে যাব। 2009 সালে কুম্ভ এক্সপ্রেস প্রথম যাত্রা শুরু করে। তো তখন যখন প্রথম ট্রেনটা চলতো তখন কিন্তু হরিদ্বার অবধি ট্রেন যেত। পরবর্তীকালে 2021 সালের পর থেকে, মানে পোস্ট কোভিড এরাতে, এই গাড়ি কিন্তু দেহরাদুন অবধি এক্সটেনশন করা হয়েছে হরিদ্বার থেকে। আর এই গাড়ির পুরো সমগ্র যাত্রাপথে অ্যাভারেজ স্পিড হচ্ছে 57 কিলোমিটার প্রতি ঘন্টা। যদিও ট্রেন আজকে 50 মিনিট লেটে ছেড়েছে, আর আজকে স্পিডও একটু কম দেখছি। এর আগের বার কুম্ভর কিন্তু এতক্ষণে দুরন্তপনা চালু হয়ে গেছিলো, কিন্তু এবারে এখনও অবধি সেই স্পিড ওঠেনি। 70-75 এরকম অ্যাভারেজ স্পিড মেনটেন হচ্ছে। তো দেখি গাড়ি লেট মেকআপ করে নাকি। সে তো আসানসোল গেলেই বুঝতে পারবো গাড়ি কতক্ষণ ডিলে আছে। 50 মিনিট ডিলে দিয়ে শুরু করলো, কতক্ষণ ডিলে আলটিমেটলি থাকে দেখা যাক। হাওড়া থেকে যাত্রা শুরু করে 95 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এই মুহূর্তে পাস করছি বর্ধমান জাংশন স্টেশন। এখানে আমাদের গাড়ির কোনো টেকনিক্যাল স্টপেজ নেই বা কমার্শিয়াল স্টপেজ নেই। প্রথমেই বলি, আয়না তো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সন্দেহ নেই। সিঙ্কও পরিষ্কার, হাত ধোয়ার জন্য সাবান রয়েছে, ডাস্টবিন সম্পূর্ণরূপে ক্লিন করা, যতটুকু বাড়ি থেকে দেখতে পাচ্ছি। আর ওয়েস্টার্ন টয়লেট, এটা ওয়েস্টার্ন টয়লেটও কিন্তু একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করা। ফ্লাশ রয়েছে, এবং যারা টিস্যু পেপার ইউজ করবেন তাদের জন্য টিস্যু পেপারের ব্যবস্থাও রয়েছে। আমি যদিও বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, কিন্তু না দিদি খেয়ে এসছে না ভাই খেয়ে এসছে। আমার সামনে আবার বিরিয়ানির প্যাকেটটা খুলে ফেললো। প্যাকেট না, অ্যাকচুয়ালি বিরিয়ানি বাড়ি থেকে বানিয়ে এনেছিল, তো সেই কৌটোটা খুলে ফেললো। ন্যাচারালি গন্ধে প্রাণটা না অতিষ্ঠ হয়ে গেল, আর পারলাম না নিজেকে কন্ট্রোল করতে, একটু বিরিয়ানি খেয়ে নিই। আর বাই অরিজিন যেহেতু মুর্শিদাবাদের, সেহেতু মুর্শিদাবাদের মিষ্টিও ট্রেনে প্রাপ্তি হলো টোটনদার সাহায্যে। টোটনদার সঙ্গে আমি আলাপটা পরে করাচ্ছি। এবার খেয়ে নিই। বিরিয়ানিটা কিন্তু ভালো বানিয়েছে, যদিও একটু গুলিয়ে ফেলেছে, বাট গন্ধ তো বলছে ভালোই হবে। ও রাজধানীর সঙ্গে যেন সমানে পাল্লা দিচ্ছে। আসানসোল ঢোকার ঠিক আগে আমরা এই মুহূর্তে আছি নিমছাতে, আর গাড়ির স্পিড কিন্তু এখানে 127। কাঁপলে হবে না, আমি কাঁপছি না, এটা ফিক্স আছে, কেউ কাঁপছে না। 90 কিলোমিটার পথ চলা শেষ। আমরা এই মুহূর্তে পৌঁছেছি আমাদের প্রথম কমার্শিয়াল স্টপেজ আসানসোল জাংশন স্টেশনে। আর এই আসানসোল স্টেশন তৈরির একটা গল্প আছে, সেটা কি আপনারা জানেন? আসানসোল স্টেশন তৈরি হয়েছিল কিন্তু শুধুমাত্র কয়লা সাপ্লাই দেওয়ার উদ্দেশ্য নিয়ে। এবং এখানে প্রথম এখান থেকে দামোদর নদের তীরে নারায়ণপুরি ঘাট থেকে কলকাতায় কয়লা সাপ্লাই করতো কাঠ টেকর অ্যান্ড কোম্পানি। তো দামোদর নদীতে যেহেতু সারা বছর জল থাকতো না, সেই জন্য কিন্তু কয়লা সাপ্লাই ব্যাহত হতো। এই জায়গাটাকে মেকআপ করার জন্যই এখানে স্টেশন তৈরির প্রয়োজনীয়তা হয়। কিন্তু প্রথমে কেউ জমি দিতে রাজি ছিল না। পরবর্তীকালে নারায়ণপুরের জমিদার জমি দিতে রাজি হন, এবং তার দেওয়া জমিতেই কিন্তু আজকে আমাদের এই আসানসোল স্টেশন। 3:19 ঢোকার কথা ছিল, এখন বাজে হচ্ছে 4:12, মানে গাড়ির প্রায় 1 ঘন্টা লেট। যখন ট্রেন হাওড়া থেকে ছেড়েছিল তখন প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড ময়েশ্চার ছিল, ঘাম মুছতে মুছতে রুমাল কিন্তু পুরো ভিজে যাচ্ছিল। বাট এখন কিন্তু আসানসোল পৌঁছানোর পর পুরো আকাশ মেঘলা, ওয়েদার কিন্তু খুব কমফোর্টেবল হয়ে গেছে। হয়তো বৃষ্টি হবে রাতে, দেখা যাক কি হয় না হয়।
ঘুরঘুরে হয়ে আসছে, আর দূর থেকে সূর্যের আভাটা কিন্তু ফাটাফাটি লাগছে। পশ্চিমবঙ্গ ছেড়ে যে মুহূর্তে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, ওয়েদার একদম পুরো চেঞ্জ হয়ে গেল। যা প্যাচপ্যাচানি ঘাম ছিল, আসানসোলে যদিও অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো পরিবেশ, কিন্তু ঘাম তো হচ্ছিল, কিন্তু এখানে আসার পর একদম শুষ্ক ওয়েদার, যেটা এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটা বৈশিষ্ট্য। হাওড়া থেকে 224 কিলোমিটার পথ চলা অতিক্রান্ত গাড়ি এই মুহূর্তে এসে পৌঁছেছে তার সেকেন্ড কমার্শিয়াল স্টপেজ চিত্তরঞ্জনে, যার স্টেশন কোড হচ্ছে CRJ। এখানে পৌঁছানোর টাইম ছিল 3:46, গাড়ি পৌঁছেছে 5:04, মানে 1.5 ঘন্টার কাছাকাছি গাড়ি কিন্তু লেট আছে। আর এই স্টেশনটা কিন্তু পুরো একটা কার্ভের ওপর দাঁড়িয়ে। চিত্তরঞ্জন স্টেশন পেরোনোর পরেও ট্রেন কিন্তু তার নিজস্ব গতি ধরেনি। ট্রেন কিন্তু তখনও ডিলেড, আর স্পিডও অনেকটাই কম। ট্রেন যখন মধুপুরে ঢোকে তখনও ট্রেন প্রায় 1.5 ঘন্টা দেরিতে। মধুপুরেও কিন্তু ট্রেন নির্দিষ্ট 2 মিনিটে দাঁড়িয়েছিল। পরন্ত বিকেলে সূর্যের আভাটা কিন্তু ফাটাফাটি লাগছে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 309 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমাদের গাড়ি এসে পৌঁছেছে তার চতুর্থ কমার্শিয়াল স্টপেজ জলসিটি জাংশন স্টেশনে। আর এটাই কিন্তু ঝাড়খণ্ডে আমাদের দ্বিতীয় স্টেশন। আর এখান থেকেই কিন্তু বাবাধাম যাওয়ার জন্য ট্রেন ধরতে হয়। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে JSME। চলে জলসিটি থেকে 6:16 ছাড়লো, মানে গাড়ি কিন্তু এখানে পাক্কা 2 মিনিট দাঁড়িয়েছে। না যে টিফিন বানিয়েছে সেই টিফিন খাচ্ছে একা একা, কাউকে কিছু দিচ্ছেও না। আবার কি বলছে? ইকোনমি ক্লাসে বসে টিফিন খাচ্ছি। আর 3rd AC-তে বসে লাঞ্চ করেছিলাম, আর ইকোনমি বসে স্ন্যাক্স খাওয়া হচ্ছে। চায়ের অপেক্ষায় আছে, কিন্তু চা এখন অবধি আসেনি, তাই টাটাই খাচ্ছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটা ঢুকতে চলেছি সেখানে কিন্তু প্রচুর বাঙালিদের কাছে খুব জনপ্রিয় জায়গা, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের শিমুলতলা। সবাই জানেন নাম, অনেক বাঙালির বাড়ি আছে এখানে, বহু বিখ্যাত সিনেমারও শুটিং হয়েছে এখানে। তার মধ্যে দাদার কীর্তি থেকে শুরু করে আরও বেশ কিছু সিনেমা আছে। তো এই হচ্ছে শিমুলতলা। আসার জন্য বেস্ট উপায় হচ্ছে মোকামা প্যাসেঞ্জার, যেটা এখন মোকামা এক্সপ্রেস নাম হয়েছে, সেটা রাত্রিবেলা ছেড়ে হাওড়া থেকে এখানে ভোরবেলা 6:30টার সময় নামিয়ে দেয়। আর যদি কেউ ডাইরেক্টলি এভাবে না আসেন তাহলে ঝাঁঝায় নামতে হবে বা সিটিতে নামতে হবে, নেমে সেখান থেকে গাড়িতে আসতে হবে। দেখতে দেখতে 353 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ঝাঁঝা স্টেশনে। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 353 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ঝাঁঝাতে। আর এখানে ঢোকার টাইম ছিল 6:05, গাড়ি ঢুকেছে 6:47। গাড়ি কিন্তু লেটটা অনেকটা মেক আপ করেছে এই মাঝের রাস্তাটায়। যাই হোক, এটা একটা খুব ভালো দিক। আর গাড়িতে টিটি বাবু যিনি ছিলেন উনি কিন্তু সব রকমভাবে চেষ্টা করেছেন যাতে লোকাল প্যাসেঞ্জার না ওঠে, কিন্তু ওই কিছু থাকে না, চোরে না শোনে ধর্মের কাহিনী। এখানকার লোকাল লোক জেনারেল টিকিট কেটে এসিতে উঠে পড়ছে এবং উইথ ফুল কনফিডেন্স। তো ওনার অনেক রকম চেষ্টা ছিল, উনি অনেক প্যাসেঞ্জারকে নামিয়েছেন, কিন্তু তারপরেও কিছু আখারে লাভ কিছু হয়নি, যে কারণে M1 কোচের ভিতর দিয়ে না যেতে পেরে আমরা বাইরে দিয়ে কিন্তু নিজেদের কোচে ফেরত যাব।
জার্নির মাঝে চা পানের একটু বিরতি, কেননা এতটা জার্নির মাঝে একটু চা পান না করলে কিন্তু ঠিক মাইন্ডটা ফ্রেশ হয় না। যাই হোক, ঝাঁঝা স্টেশনে আজকে আমাদের চা পান, গাড়ি ছাড়ছে ঝাঁঝা থেকে। ঝাঁঝা স্টেশন পেরোনোর পর থেকেই ট্রেন তার পুরনো গতিতে ফিরে এসেছিল, কিন্তু মোকামা পৌঁছানোর খানিকক্ষণ আগে থেকেই মুষলধারে বৃষ্টি আর তার সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত ট্রেনের গতিকে আবার হ্রাস করে দিল। আর এই বৃষ্টিস্নাত ওয়েদারের মাঝেই মোকামা থেকে যাত্রা শুরু করলো কুম্ভ। ও ফাটাফাটি ওয়েদার, ফাটাফাটি। আর এই বৃষ্টিস্নাত ওয়েদারের ঝমঝমে আওয়াজের মাঝেই মোকামা ছাড়লো কুম্ভ এক্সপ্রেস। গাড়ি কিন্তু প্রায় 1 ঘন্টা বিলম্বে আছে। এবারে আমাদের সঙ্গে দেখা হবে 12352 রায়নগর থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে। রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট। পাটনা সাহিব বেরোচ্ছে রায়নগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর এর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। এই গাড়ির একটা আনঅফিসিয়াল স্টপেজ হলো, আর সেটা হচ্ছে গুলদারবাগ। কেন বলছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রচুর প্যাসেঞ্জার কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছে। যারা পাটনা যাবে বা পাটনা শহরতলিতে থাকে সেরকম বেশ কিছু প্যাসেঞ্জার দেখলাম এখানে গাড়ি থেকে নেমে পড়েছে। এই জন্যই বললাম আনঅফিসিয়াল স্টপেজ। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 532 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি আমাদের গাড়ির আজকের 10ম কমার্শিয়াল স্টপেজ পাটনা জাংশন স্টেশনে। গাড়ি পৌঁছানোর সময় ছিল 9টা 10, এখন বাজে হচ্ছে 10টা 6। গাড়ি পুরো 54 মিনিট বিলম্বে আছে। এই শহরের নাম কেন পাটনা, কি আগের নাম ছিল, এর উপর একটা ডেডিকেটেড ভিডিও, 2টো ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে। আমি নতুন করে আজকে এই ব্যাপারে কিছু বলবো না। যদি কারো জানতে ইচ্ছা করে এই ব্যাপারে, তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। 9টা 20-তে ছাড়ার কথা ছিল, গাড়ি পাটনা স্টেশন ছাড়লো 10টা 17। মানে গাড়ি এই মুহূর্তে 57 মিনিট লেট আছে। সকাল থেকে একটা অদ্ভুত খেলা হচ্ছে, গাড়ি একবার ডিলে হচ্ছে, মেকআপ করছে, আবার রিডিলে হচ্ছে, এই খেলাই চলছে। জানি না কাল সকালে লখনৌ গিয়ে কি পরিস্থিতি দেখবো না দেখবো। সময় হয়ে গেছে রাতের খাওয়ার আর শুয়ে পড়ার। গুড মর্নিং, সুপ্রভাত। উত্তরপ্রদেশ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত। নতুন দিন। কালকে আপনাদেরকে বারবার বলছিলাম যে গাড়ি 1 ঘন্টা লেট, 1.5 ঘন্টা লেট। একটু মনে সন্দেহ হচ্ছিল গাড়ি সেই লেটটা মেকআপ করতে পারবে নাকি। তবে কুম্ভ এক্সপ্রেস তার নিজের ঐতিহ্য, নিজের গর্ব বজায় রেখেছে। লখনৌয়ের আউটারে আমরা আছি, গাড়ি কিন্তু প্রায় 1 ঘন্টা বিফোর আছে। এখন সবে 6:30। রাস্তা করে নিয়ে লখনৌ নামবো যখন, তখন আপনাদের সঙ্গে কথা বলছি। শীতের সকাল, গরমের সকাল আর বর্ষার সকাল, যাতেই হোক না কেন বাঙালির কিন্তু একটাই জিনিস লাগে, সেটা হচ্ছে 1 কাপ চা। যদিও ট্রেনে আইআরসিটিসির প্যান্ট্রির সৌজন্যে এটা চা খাচ্ছি না গরম জল খাচ্ছি, এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। এই গরম জলই বলুন আর চাই বলুন, সেটা দিয়েই শুরু করলাম। বাবা রে, একদম বকওয়াস খেতে।
পৌঁছে গেছি নবাবের শহরে, মানে লখনৌতে। আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন মেক ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া প্রোগ্রামের অন্তর্গত ভারতের অন্যতম গর্ব বন্দে ভারত এক্সপ্রেসের একটা রেক দাঁড়িয়ে আছে। বলা হয় যে লখনৌ ভারতের সবথেকে সুন্দর স্টেশন। এই স্টেশনের আর্কিটেকচারে আওয়াধি, মুঘল এবং রাজপুত ঘরানার সম্পূর্ণ ছাপ পাওয়া যায়। আর যারা লখনৌ গেছেন এসছেন তারা তো প্রত্যেকেই জানেন এই স্টেশনের বাইরে একটা খুব সুন্দর পার্ক আছে, যেটা কিন্তু ভীষণ ভালো দেখার জায়গা। কালকে যেরকম ঝড় বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম যে আজকের দিনটা ওরকম মেঘলা যাবে বা ওরকম বৃষ্টিপাত হবে, কিন্তু আজকে সম্পূর্ণরূপে ওয়েদার ক্লিয়ার, ফাটাফাটি রোদ বেরিয়েছে লখনৌতে। ঘড়িতে এখন 7:35। নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিলম্বে লখনৌ থেকে যাত্রা শুরু করলো কুম্ভ এক্সপ্রেস। হাওড়া থেকে আমরা আপাতত 1072 কিলোমিটার অবধি অতিক্রম করেছি। বাঙালি পৃথিবীর যেখানেই যাক না কেন, মুড়ি যদি খাওয়ার সুযোগ পায় বাঙালি কিন্তু ছাড়বে না। সকালের টিফিন আজকে মুড়ি, চানাচুর, বাদাম ভাজা আর গাঠিয়া দিয়ে। লখনৌ জাংশন ছাড়ার ঠিক খানিকক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হতে চলেছে দেরাদুন থেকে হাওড়াগামী 12370 ডাউন কুম্ভ এক্সপ্রেসের সঙ্গে। 12370 ডাউন দেরাদুন থেকে হাওড়াগামী উপাসনা এক্সপ্রেস। 12370 ডাউন দেরাদুন থেকে হাওড়াগামী কুম্ভ এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হবে 13010 ডাউন যোগনগরী ঋষিকেশ থেকে হাওড়াগামী ধুন এক্সপ্রেসের সঙ্গে। চলুন দেখাটা করে আসি। ঘড়িতে তখন বেলা 11টা। আমরা লাঞ্চ করতে বসলাম। এখনো বাড়ির খাবারই চলছে। বাইরে বেরোলে আমরা সাধারণত চেষ্টা করি বাইরের খাবার অ্যাভয়েড করতে। আজকের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে বাড়ি থেকে আনা রুটি আর চিকেন কষা। কালকে যে লোকটার কথা বলেছিলাম যার জন্য মুর্শিদাবাদের মিষ্টি খেতে পেয়েছি, তো সেই হচ্ছে টোটনদা। টোটনদা কালকে একটা নতুন ধরনের মিষ্টি খাইয়েছে। তো টোটনদা এখানে নামবে, নেমে ও আলমোড়া যাবে। আলমোড়ার কিছু ব্যক্তিগত কাজ আছে, তো এখানেই ওর সঙ্গে জার্নি শেষ। আমরা আগে প্রসিড করব, বা টোটনদার জার্নি এখানেই শেষ। হাওড়া থেকে পথ চলা চালু করে এই মুহূর্তে 1277 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি বিখ্যাত বরফির শহর বেরেলিতে। আর বারেলির তো আরেকটা জিনিস বিখ্যাত, সেই বিখ্যাত গান আছে বারেলিকে নিয়ে, ঝুমকা গিরাতে বারেলি কি বাজার মে। মোরাদাবাদ ঢোকার আগে আমরা এবার রামগঙ্গা নদীর উপর ব্রিজটা বেরোবো।
জল পুরো পচা জল। মোরাদাবাদ ঢোকার আগে আমাদের সঙ্গে দেখা হবে 15910 ডাউন অবধ আসাম এক্সপ্রেসের সঙ্গে। চলুন দেখা করে নিই। অবধ আসাম এক্সপ্রেস। হাওড়া থেকে পথ চলা শুরু করে এই মুহূর্তে 1367 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি মোরাদাবাদ জাংশন স্টেশনে। এই শহর কিন্তু পিতলের জন্য বিখ্যাত। বিভিন্ন রকম পিতলের মানে হাতের সুন্দর সুন্দর কাজের সম্ভার এই শহরে তৈরি হয়। আর এছাড়াও কিন্তু এখানকার অ্যালুমিনিয়াম এবং লোহার কাজও কিন্তু খুব বিখ্যাত। যাই হোক, মোরাদাবাদের আমরা যখন আমাদের গাড়ি ঢুকেছে তখন গাড়ি কিন্তু প্রায় আধ ঘন্টা ডিলে আছে। জল শেষ হয়ে গেছিলো, জলও ভরলাম। বাইরে প্রচণ্ড গরম, জাস্ট টলারেট করা যাচ্ছে না, কিন্তু একদম ঠান্ডা জল পেয়েছি, ভরে নিলাম। এবারে উঠি। কলকাতা থেকে পথ চলা শুরু করে এই মুহূর্তে 1536 কিলোমিটার পথ অতিক্রান্ত। আমরা এসে পৌঁছেছি ভগবান হরিদ্বারে মানে ভগবান বিষ্ণুর দ্বারে। আর এখানে স্টেশনের এই মুহূর্তে আমরা আছি হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তার সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা হোটেলে আজকে আমরা থাকবো। আর যদি আপনারা মনে করেন যে অন্য কোনো জায়গায় থাকবেন হরিদ্বারে, তাহলে বাস স্ট্যান্ডের সামনে থেকে ওখানে টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে। সেখান থেকে আপনি হোটেলে যাওয়ার জন্য টোটো, অটো সমস্ত কিছু পেয়ে যাবেন। ব্লগ কিন্তু এখানে শেষ নয়, আরও কিছু আছে। চলুন এগোই। যারা আমার আগের বারের হরিদ্বারের ব্লগ দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি আর শান্তনু বদ্রি থেকে নামার পর হোটেল সিটি সেন্টারে ছিলাম। তো এই রুম নম্বর 120, আগের বারের ব্লগেও এটা দেখে এই রুমটাই দেখেছেন। এবারও আমি আর অর্পিতা এই সেম রুমে আছি, ঠিক আছে। রুমে এসি আছে, যদিও এসি রুম আজকে আমরা নিইনি, কারণ ওরাই বললো যে রুম ঠান্ডা হয়ে যাবে, রাত্রিবেলা হরিদ্বারে ভালো ঠান্ডা হয়ে যাচ্ছে। পাখা, এই হচ্ছে বেড, এই হচ্ছে টিভি, এখানে গরম জল করার জন্য ব্যবস্থা আছে, একটা আয়না আছে, জামা কাপড় ঝোলানোর ব্যবস্থা। এবার আছে বাথরুম। বাথরুমে নতুন করে কিছু বলার নেই, আয়না, সিঙ্ক, কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে গিজার। এই রুমটার ভাড়া, এই রুমটা আর একটা আমাদের ট্রিপল বেডের এসি রুম আছে, দুটো রুমের ভাড়া পড়েছে উইথ জিএসটি 2464 টাকা। উইদাউট জিএসটিও নেওয়া যেত, 2200 টাকায় কাজ মিটে যেত, বাট উইথ জিএসটি 2464 টাকা দিয়ে আমরা দুটো রুম নিয়েছি আর কি। হরিদ্বার স্টেশনের সামনে, মানে এইদিকে হচ্ছে হরিদ্বার স্টেশন, আর এইখানে হচ্ছে আমাদের হোটেল সিটি সেন্টার। রুম নেওয়ার পর আমি আর দীপক গেছিলাম এখানে অফলাইন কাউন্টারে, যেটা আগে শুনেছিলাম যে হরিদ্বার স্টেশনের পাশেই হয়, কিন্তু এই মুহূর্তে যা স্ট্যাটাস তাতে হরিদ্বার স্টেশন থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, সেইখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। জায়গাটার নাম হচ্ছে ঋষিকুল। তো ঋষিকুলে গেছিলাম, গিয়ে কেদারনাথের যে রেজিস্ট্রেশন, কেদারনাথজির ওপেনিং ডেটের মানে 2 তারিখের রেজিস্ট্রেশন কিন্তু 30 তারিখে অফলাইন কাউন্টারে ওপেন হবে। অতএব এখান থেকে যাবেন, যারা অফলাইনে রেজিস্ট্রেশন করবেন ঋষিকুলে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং তারপরেই কিন্তু প্রসিড করবেন, নাহলে কিন্তু রাস্তায় আটকে দেবে। এটা কিন্তু বারবার করে বলে দিচ্ছে। সোনপ্রয়াগ অবধি যারা যাবেন, যারা কেদারনাথজি যাবেন না, সোনপ্রয়াগ অবধি যাবেন, তারা কিন্তু আরামসে সোনপ্রয়াগ অবধি উইদাউট রেজিস্ট্রেশনেই যেতে পারবেন। ফ্রেশ হওয়ার পর আমরা এবার এগোলাম হরকি পৌরি ঘাটের দিকে।
গঙ্গা আরতি দেখার জন্য এবং স্নান করার জন্য। তো চলুন এগোই। আমাদের হোটেল সিটি সেন্টার থেকে হারকিপৌরি ঘাটের দূরত্ব 2.5 কিলোমিটার। টোটো বা অটো ভাড়া পড়ে মাথাপিছু 20 টাকা করে। তবে আমি সবসময় আপনাদেরকে রানিং অটো বা টোটো ধরার কথা বলবো, একদম রিজার্ভেশন করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের খরচা অনেকটাই বেঁচে যাবে। স্টেশন থেকে টোটোয় মাথাপিছু 20 টাকা করে দিয়ে আমরা এসেছি হারকিপৌরি ঘাটে। তো পুরো হারকিপৌরি ঘাট অবধি কিন্তু টোটো আপনার আসবে না, আপনাকে যেখানটা নামাবে সেখান থেকে হেঁটে 3-4 মিনিট হাঁটতে হবে। হেঁটে আপনি হারকিপৌরি ঘাটের দিকে পৌঁছাবেন। তো এই সামনে এগিয়ে গিয়ে ব্রিজ পেরোলেই হারকিপৌরি ঘাট। চলুন এগোনো যাক। সময় হয়ে গেছে 4 ধাম যাত্রার, আর সেই কারণেই পৌঁছে গেছি হরিদ্বারের গঙ্গায় ডুব মারার জন্য। তো চলুন ডুবটাকে লাগিয়ে নিই, তারপর কথা বলছি। স্নান হয়ে গেছে, সারাদিনের ক্লান্তি ভাব যা ছিল সেটা একদম সম্পূর্ণরূপে চলে গেছে। যাই হোক, আগে গঙ্গারতি হচ্ছে এই মুহূর্তে, কিন্তু এবারে দেখা সম্ভব না, কেন কি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই হয়ে যাবে। তবে কথা দিচ্ছি আপনাদেরকে, ফেরার সময় গঙ্গারতি অবশ্যই দেখাবো। চলুন আজকে হরিদ্বারের সেই বিখ্যাত লস্যি আর কুলফি যেখানে খাই আমরা, সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাই। হরিদ্বারে যখনই আসি, হরিদ্বারের কুলফি না খেলে কিন্তু মন ভরে না। হরিদ্বারে নেমেই ওই জন্য চলে এসেছি গঙ্গা স্নানের পর, যেহেতু গঙ্গারতি দেখতে পারবো না আজকে, সেই জন্য কুলফিটা খেতে। আর এটাই হচ্ছে সেই কুলফি। এই কুলফিটাই কিন্তু হরিদ্বারের মধ্যে বেস্ট কুলফি। আমি এখন আছি হরিদ্বারের মতি মার্কেটে, আর এখানে রাত্রিবেলা কুলফি তো খেয়েছিলাম, সেটা শেয়ার করেছি। তার শুধু কুলফি খেয়ে কিন্তু আমরা থামিনি, এরপর কচুরি মিষ্টি সবটাই খেয়েছি। যাই হোক, কলকাতা থেকে হরিদ্বারের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল সকালে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাত্রার অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন।